আমরা এখন ক্লাস শুরু করে ফেলি। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটা আমরা কি দিয়ে আগে সলভ শুরু করব? আমরা এমসিকিউ দিয়ে আগে শুরু করব। হ্যাঁ, তো দেখো প্রথম প্রশ্নটা কি আসছিল, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু কত দিয়েছে? এক্স দিয়ে দিছে। হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের এক মোলের জন্য কি হবে? সঠিক হবে। তো প্রথম কথা হইতাছে যে ভাইয়া আমরা সিপি সিবির কি আর কোন রিলেশন জানি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা জানি। সিপির সাথে সিবির আরেকটা রিলেশন আছে, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। এখানে আবার কি দিয়ে দিছে? সিপি ডিভাইডেড বাই সিবি ইজ ইকুয়াল টু এক্স। কোনাকুনি গুণ করে দিব, তাহলে কি আসবে? এক্স ইন্টু সিবি। তো সিপির জায়গায় বসিয়ে দাও এক্স ইন্টু সিবি, তারপরের লাইনে গিয়ে কি করিবা? সিভি কমন নিবা। হ্যাঁ, তো স্যারে দেখো অপশন গুলোর দিকে সব কয়টা বাম পাশে সিভি বের করতে বলছে, তাহলে আমাদের কি কারিকুলাম ভিটাটা বের হয়ে গেল, তাই না? সিবি বের হয়ে গেল। তো সিবি তাহলে কত আসছে? আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এটা কোন অপশনের সাথে মিলে একটু দেখো তো। এটা কিন্তু মিলে যাচ্ছে পুরোপুরি অপশন বি এর সাথে। সো আমাদের আনসার হবে অপশন বি। তোমাদের জিজ্ঞাসা করা হয় না আমার ভয়েস ক্লিয়ার কিনা, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এগুলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাও। ভয়েসটা ক্লিয়ার কিনা, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, একটু দ্রুত। আচ্ছা, সিমিকে দেখতে পাচ্ছি, নুসরাত জাহান সিমি। এই তারেক, চিনতে পারছি সিমিকে? নুসরাত জাহান সিমিকে চিনাস নাই? ও তো আমাদের পূর্ণতা বেঁচে ছিল। হ্যাঁ, আচ্ছা, সিমি কমেন্টে উত্তর দিয়েছে হচ্ছে একের উত্তর বি। আচ্ছা গুড, তোমরা কিন্তু নিজেদের মতো করে উত্তর দিতে থাকবা, ঠিক আছে? তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকবা, ঠিক আছে? তো পূর্ণতা বেঁচে অনেক পোলাপাইনের নাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, পূর্ণতা বেচের পোলাপাইন কই? পূর্ণতা বেচের পোলাপাইন কই? কমেন্টে একটু সাড়া দাও ভাই, আমি পূর্ণতার। আচ্ছা আচ্ছা, তোমাদের একটু ছোট্ট করে বলে নি ভাইয়া, তোমরা যারা 23 আছো, আমাদের কিন্তু আসলে একটা ভার্সিটি ফুল কোর্স কিন্তু অলরেডি ছাড়া হয়েছে। সেটা কিন্তু আসলে একটা এখন অফার চলতেছে, 500 টাকা ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলছে। 15 তারিখের পরে কিন্তু ডিসকাউন্টটা থাকবে না, ঠিক আছে? তো ভার্সিটি ফুল কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও। পূর্ণতা বেচের পোলা পাইনটা তো আমাদের ক্লাস করছেই, তোমরা তো জানোই। আমরা সেই পূর্ণতা বেচে যে ভাইয়ারা ক্লাস নিয়েছি যে সাবজেক্টের, সেগুলোর কিন্তু আমরা দায়িত্বে কিন্তু আছি, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড প্রশ্নে চলে যাব। নিচের কোনটি অ্যাপসাইলন নট নিউ নটের একক? তো দেখো ভাইয়া, অ্যাপসাইলন নট নিউ নট এইটা আসলে আমরা কোথায় পড়ছিলাম? এটার সাথে কার সম্পর্ক আছে? এটার সাথে আলোর বেগের সম্পর্ক আছে। আলোর বেগটা আসলে কিন্তু মাপা হয়েছে এই দুইটা থেকেই। হ্যাঁ, সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার কি নিউ নট অ্যাপসাইলন নট। এটা একটা ফর্মুলা তোমরা পড়ছিলাম। এখন একক যদি বের করতে চাই, তাহলে ফার্স্টে কি করব? উভয় পক্ষকে স্কয়ার করব। তাহলে সি স্কয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই কি থাকতেছে? নিউ নট অ্যাপসাইলন নট থাকতেছে। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, নিউ নট অ্যাপসাইলন নট, যেটা নিউ নট অ্যাপসাইলন নট সমান সমান কত আসতেছে? 1 বাই সি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন সি এর এককটা কি? সি কি? আলোর বেগ। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা বসাই দিব মিটার পার সেকেন্ড। এখন যেহেতু উপরে একটা স্কোয়ার আছে, সো এখানে একটা স্কোয়ার দিয়ে দিতে হবে। এখানে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, তাহলে এম এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আবার উল্টায় ফেলতে হবে, 1 ডিভাইডেড বাই এম এর উপর স্কোয়ার। 1 ডিভাইডেড বাই এম এর উপর স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? এম টু দ্য পাওয়ার -2 হয়ে যাবে। সো এটা হবে এম টু দ্য পাওয়ার -2। আবার দেখো, এস এর উপরে -1, উপরে আবার 2, তার মানে এস টু দ্য পাওয়ার -2। এটা উল্টায় যাবে, উল্টায় গিয়ে +2 হয়ে যাবে, তার মানে এস টু দ্য পাওয়ার +2। সো সঠিক উত্তরটা কি? এম টু দ্য পাওয়ার -2 এস টু দ্য পাওয়ার 2। ঠিক আছে? এটা এখন কোন অপশনে আছে একটু ভালো মতো দেখো তো ভাইয়া। হ্যাঁ, এটা কোন অপশনে আছে? এম টু দ্য পাওয়ার -2 এস টু দ্য পাওয়ার +2, অপশন ডি তে আছে। তোমরা কিন্তু দ্রুত কমেন্ট আনসার দিতে থাকো, আমার আগে উত্তর দিয়ে দাও, আমার আগে উত্তর দিয়ে দাও, ঠিক আছে? আমি দেখবো তোমরা কে কে আমার আগে উত্তর দিতে পারো। আচ্ছা, নুসরাত জাহান উত্তর দিছে হচ্ছে ডি। হালিম আমি বলছে। আচ্ছা, সৈকত হোসেন বলছে যে ক্লিয়ার। নিতু সাহা, সুমাইয়া সুমু, তারপর হচ্ছে নুসরাত জাহান। আচ্ছা, ঠিক আছে, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ভাইয়া? যে এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করতেছে। মানে কি? এই যে একটা গ্রহ আছে, হ্যাঁ, এই গ্রহকে আরেকজন প্রদক্ষিণ করতেছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক? আমরা কেপলারের সূত্রে কি পড়ছিলাম? কেপলার সাহেব কি বলিয়াছেন বলতো? কেপলার সাহেব বলিয়াছেন যে কেপলারের সূত্রটা কি ছিল? যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে টি সমান সমান কত হবে? টি প্রপোর্শনাল টু হবে আর টু দা পাওয়ার, মনে রাখবা এখানে তো স্কোয়ার আছে, উভয় পক্ষকে রুট করা লাগবে।
রুট করলে এই স্কোয়ারটা চলে যাবে, আর রুট করলে উপরে পাওয়ার হাফ হয়ে যায়, ঠিক আছে। 3 তো আগে থেকেই ছিল, পাওয়ার হাফ হয়ে যাবে। এখন দেখো ভাইয়া 3 টু দ্য পাওয়ার হাফ এটাকে আমরা কি বলতে পারি, 3/2 না, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়। সো আনসারটা কত দাঁড়াচ্ছে, 3 ইন্টু হাফ, ঠিক আছে। তাহলে টি প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার 3 ইন্টু হাফ, 3 ইন্টু হাফ মানে কি 3/2। সো আমাদের আনসারটা হবে r টু দ্য পাওয়ার 3/2। দেখো তো অপশনে আছে কিনা, হ্যাঁ অপশন সি তে আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি কণা t = 0 সময় স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তারপর বলছে কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল কি বল, লব্ধি বল মানে কি f, লব্ধি বল মানে কি f, সময় t এর সমানুপাতিক। এটা উনারা বইলা দিছে f প্রপোর্শনাল টু t, ঠিক আছে, f প্রপোর্শনাল টু t, এটা উনারা বইলা দিছে। তারপর বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটি সমানুপাতিক। গতিশক্তি মানে কি ভাইয়া, গতিশক্তি মানে হচ্ছে e কে, ওকে, আমাদের বের করতে হবে e কে কার সমানুপাতিক। আচ্ছা, তো f প্রপোর্শনাল t এটা আমি বলি নাই, এটা উনারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রপোর্শনাল উঠাই ফেলবো, ফেলে একটা কনস্ট্যান্ট কে আনতে হয়, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসি, তাহলে কি হবে k ইন্টু টি। আচ্ছা, এখন আমরা f সমান সমান আবার আমরা কি জানি, খেয়াল করে দেখো এখানে প্রপোর্শনাল কিন্তু f এর সাথে t যদি প্রপোর্শনাল হয় তাহলে a এর সাথেও t কিন্তু প্রপোর্শনাল হবে। একটা জিনিস মাথায় রাখো, এই যে f ইকুয়াল টু কি m a না, f ইকুয়াল টু m a, তো m তো ভাই একটা কনস্ট্যান্ট, তো প্রপোর্শনালে কখনো কনস্ট্যান্ট রাখতে নাই, m কি ভর না, ভর দ্বার পরিবর্তন হবে না। সো আমরা যে কাজটা করব, ভরটাকে সরাই দিব, তাহলে কি হয়ে যাচ্ছে a প্রপোর্শনাল টু t হয়ে যাচ্ছে। আচ্ছা, a প্রপোর্শনাল টু যদি t হয় তাহলে আমরা প্রপোর্শনাল যদি উঠাই ফিরে একটা কে আসবে, তাহলে বাম পাশে থাকবে a, ডান পাশে থাকবে kt, ঠিক আছে। সো বাম পাশে থাকবে a এবং ডান পাশে থাকবে কি kt। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এর ডেফিনেশনে চলে যাব। এ কাকে বলে, ত্বরণ কাকে বলে, ত্বরণ হচ্ছে সময়ের সাথে আমাদের বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বা আমরা এটা বলতে পারি যে a সমান সমান dv বাই dt, ঠিক আছে, a সমান সমান dv বাই dt। তাহলে সমান সমান কত kt, এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটা স্টার মেরে রাখো, এটা আসলে একটু ডিফারেন্ট ম্যাথ, এরকম ম্যাথ কিন্তু সচরাচর ইন্টারে আসে না, ঠিক আছে, অ্যাডমিশনে আসে। তাহলে dv সমান সমান কি দাঁড়াচ্ছে, kt dt, এরকম দাঁড়াচ্ছে। ফাইন, এখন আমরা যে কাজটা করব, আমাদের যেহেতু ই কে এর মধ্যে কে আছে, বলতো হাফ এম বি স্কোয়ার, তাই না, এটাই তো আছে। ওকে ফাইন, তাহলে আমরা ই কে প্রপোর্শনাল টু বি স্কোয়ার বলতে পারি কিনা, হ্যাঁ বলতে পারি, কারণ ই কে হলো হাফ এম বি স্কোয়ার, হাফ একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, বাদ দিয়ে দাও, তাহলে ই কে প্রপোর্শনাল টু বি স্কোয়ার থাকতেছে, তাহলে ওই ভিটা আমার বের করা লাগবে। আমি বের করছি ডিভি, আমার বের করা লাগবে ভি। তো কিভাবে বের করতে পারি, ইন্টিগ্রেশন করে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিভি সমান সমান কি দাঁড়াবে বলতো, ইন্টিগ্রেশন অফ কেটি ডিটি, আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবো। তো ডিভি কে ইন্টিগ্রেশন করলে কত হয়, ভি বের হয়। আর কেটি কে টি এর সাথে ইন্টিগ্রেশন করলে কত হয়, খুবই সহজ, তোমরা জানো টি কে ইন্টিগ্রেশন করলে কত হয়, টি স্কয়ার বাই 2 হয়, ঠিক আছে। কারণ সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n, হ্যাঁ, dx সমান সমান x টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করে ফেলি তাহলে কি দাঁড়ায়, টি স্কয়ার বাই 2 দাঁড়ায়, আর বামে একটা কে পয়রা থাকে, ঠিক আছে। তাহলে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি স্কয়ার। কেন, কারণ কে একটা কনস্ট্যান্ট, টু একটা কনস্ট্যান্ট, এগুলোকে আমরা যদি সরায় দিই তাহলে কি হয়, ভি প্রপোর্শনাল টু টি স্কয়ার হয়। এখন এই ভিটা এখানে বসাইয়া দাও, এই ভিটা কি করবা, এখানে বসাইয়া দাও, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায়, ভিটাকে যদি আমি বসাই দিই, ভির কার প্রপোর্শনাল, টি স্কয়ার প্রপোর্শনাল, সো ভি এর জায়গায় টি স্কয়ার বসাই দাও, আর উপরে আরেকটা স্কয়ার ছিল, তাহলে উপরে আরেকটা স্কয়ার দিয়ে দাও, তাহলে ই কে এর সাথে প্রপোর্শনালটা কিরকম, টি টু দ্য পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে আনসারটা হবে ই কে প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 4। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর। একটু প্যাচ মনে হইতে পারে, একটু ডিফারেন্ট ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটা একটু ডিফারেন্ট ছিল। সো আনসার কি হবে, আনসার হবে ই কে প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 4, ই কে প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 4। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, এটা ডিফারেন্ট একটা ম্যাথ ছিল। নেক্সট প্রশ্নটা, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত। মনে রাখবা অলওয়েজ বৈদ্যুতিক ক্ষেত্রের মান কেন্দ্রের জন্য 0, ঠিক আছে। তার মানে যে আমাদের কি বলছে, 5টি ধনাত্মক চার্জ একটা বৃত্তের পরিধিতে সাজানো আছে, মানে কি এখানে একটা ধরো, এখানে একটা, হ্যাঁ, এখানে কি বলছে, ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে, মানে কি ডিসটেন্স গুলো সেম থাকবে। এই যে ধরো এই যে এরকম 5টা, হ্যাঁ, ধরো এটা আর একটু এই পাশে দিলে প্রতিসম মোটামুটি বোঝা যাবে। ধরো 5টা প্রতিসমভাবে সাজানো আছে। এখন ভাই 5টা থাকুক, 4টা থাকুক, 3টা থাকুক, যতগুলোই থাকুক, সব সময় ভিতরের দিকে, মনে রাখবা ভিতরের দিকে
ই এর মানটা 0 হয়। ক্লিয়ার? সো এটা কোনো ম্যাথ না, এটা কিচ্ছুই না, এটা জাস্ট থিওরিটিক্যাল। ঠিক আছে, সো এটা আনসারটা কি হবে? ই এর মান 0 হবে। নেক্সট কোয়েশ্চেন, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হলো ডি। মানে কি, আমরা দুইটা পাত আঁকি, এই যে এ একটা পাত আর এটা আরেকটা পাত, ঠিক আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ডি। তারপর কি বলছে, ডি এর মানটা অনেক ছোট, এর চাইতে অনেক ছোট, ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলো, সমস্ত রৈখিক মাত্রাকে 3 গুণ করা হলো, করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তিত হবে? আচ্ছা একটু খেয়াল করে দেখো, ধারকত্বের ফর্মুলার মধ্যে কে কে আছে? সি সমান সমান এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, এটাই তো ধারকত্বের ফর্মুলা। ওইখানে কে তো ভাই কনস্ট্যান্ট, এপসাইলন নটও তো কনস্ট্যান্ট। তাইলে আমরা কাকে নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে, এটা বর্গাকার বলে দিছে, সো এটা তো আসলে হয় নাই। হ্যাঁ, এটা আসলে বর্গাকার হবে আর কি, আমি তো হচ্ছে আয়তাকার এঁকে ফেলছি। হ্যাঁ, আমি বর্গাকার যদি আঁকি, এই যে পাতটা হবে বর্গাকার, ঠিক আছে, বর্গাকার। এবং বলে দিছি এর মানটা অনেক বড় আর ডি এর মানটা অনেক ছোট, এই ডিস্টেন্সটা খুব ছোট হবে। ডিস্টেন্সটা এই যে বলে দিছে যে ডি এর মান এর চেয়ে অনেক ছোট, তাহলে ডিস্টেন্সটা আমাকে ছোট করে দিতে হবে। ছোট কিভাবে করতে পারি? যদি এটাকে আমি কাছে নিয়ে আসি, ঠিক আছে, আমাদের কাজ কি, এটাকে কাছে নিয়ে আসা, এটাকে কাছে নিয়ে আসা, একবারই কাছে নিয়ে আসা। এইরকম ধারকত্ব। তুমি বলবা ভাই এরকম ধারকত্ব হয়? জি ভাইয়া হয়। তাহলে এই ডিস্টেন্সটা খুব ছোট ডি, কিন্তু এইটার মান হচ্ছে এ, এইটারও মান হচ্ছে এ, এবং এই মানটা বড়, অনেক বড়। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? এ স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি এ স্কয়ার। এখানে কি আছে? কে আছে, এখানে এপসাইলন নট আছে, আর এখানে ডি আছে। ওকে, আচ্ছা এটা হলো কি নরমাল অবস্থা, এটা হচ্ছে কি আদি অবস্থা। এটা তাহলে আমরা লিখতে পারি আদি অবস্থায়। ঠিক আছে, কি অবস্থায়? আদি অবস্থায়। আচ্ছা, এবার আসো পরবর্তী অবস্থার জন্য। পরবর্তী, এখন আমরা কি করব? পরবর্তী অবস্থা। পরবর্তী অবস্থা কি ঘটবে? বলছে যে ধারকত্বের সমস্ত রৈখিক মাত্রা, সমস্ত রৈখিক মাত্রা, সমস্ত রৈখিক মাত্রা মানে কি কি? সমস্ত রৈখিক মাত্রা মানে হচ্ছে যে ডি আছে না, এইটা একটা রৈখিক মাত্রা, আবার এ আছে না, এইটাও একটা রৈখিক মাত্রা। বলছে সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে, তার মানে এই যে এটা আছে না, এটা হয়ে যাবে 3 গুণ, আবার ডিটাও হয়ে যাবে 3 গুণ। ক্লিয়ার? তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এটা যদি 3 গুণ হয়ে যায় তাহলে কত হবে? 3a এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর বদলে বসাবো 3a। আচ্ছা, আর হলো ডি এর জায়গায় বসাবো 3d। বসে সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ, তার মানে a হয়ে যাবে 3 গুণ, এর জায়গায় কত 3a বসাইছি, আর ডি এর জায়গায় বসাবে 3 গুণ, তাহলে 3 গুণ। ঠিক আছে, এটা যদি আমি বসাই দিই তাহলে c সমান সমান কত হয়ে যায়? দেখো তো, c সমান সমান হয়ে যাবে 9a স্কয়ার কে এপসাইলন নট ডিভাইডেড বাই 3d। 9 আছে কাটাকাটি 3 হয়, তাহলে কি আছে? 3 ইনটু a স্কয়ার কে এপসাইলন নট ডিভাইডেড বাই d। আবার এই মানটাই তো c, এটাকে আমরা সি প্রাইম নাম দিব, পরবর্তীটাকে নাম দিব সি প্রাইম, আদিটাকে নাম দিব হচ্ছে সি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে সি প্রাইম সমান সমান 3 ইনটু সি। তাহলে আনসারটা হচ্ছে এইটা, সি প্রাইম সমান সমান 3 ইনটু সি। আর যদি বলো ভাই আমি এত পেঁচাইতে পারবো না, আমি এত বড় করে করবো না, আপনি আমার শর্টকাটে শিখান, তো চলো শর্টকাট শিখি। শর্টকাটটা হচ্ছে খুবই সিম্পল, যে সি সমান সমান এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। শর্টকাটটা খুবই সিম্পল। দেখো ভাইয়া, এ আসলে মানে কি? এ আসলে মানেটা আসলে কি? দুইটা ডাইমেনশন না? এ মানে কয়টা ডাইমেনশন? দুইটা ডাইমেনশন। ডি মানে কয়টা ডাইমেনশন? একটা ডাইমেনশন। তাহলে উপরে দুইটা ডাইমেনশন, নিচে একটা ডাইমেনশন। খেয়াল করো, উপরে দুইটা ডাইমেনশন, হ্যাঁ, মানে আমরাকে বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ, উপরে দুইটা ডাইমেনশন, আর নিচে কি? ডি কি? এক ধরনের দৈর্ঘ্যই তো, দূরত্ব তো এক ধরনের দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি? এই দুইটা তুমি কাটাকাটি করে দিলে একটা ডাইমেনশন থাকে না, শুধুমাত্র প্রস্থের এই ডাইমেনশনটা থাকে। তুমি যখন 3 গুণ করতেছো তার মানে প্রস্থটা 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আনসারটা হবে 3 গুণ। আশা করি বুঝতে পারছো, এটা আমি ডাইমেনশন দিয়ে বুঝাইলাম আর কি। ঠিক আছে, তুমি এটা প্রস্থ লিখতে এমন কোনো কথা নেই, তুমি চাইলে এটাকে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট আমি ডাইমেনশনের কথা বলতেছি, যে এ মানে দুইটা ডাইমেনশন, ডি মানে একটা ডাইমেনশন। তাহলে উপরে দুইটা ডাইমেনশন, নিচে একটা ডাইমেনশন, কাটাকাটি যায়, তাহলে একটা ডাইমেনশন পড়ে থাকে। তুমি যখন 3 গুণ করতেছো, ওই একটা ডাইমেনশনই তো 3 গুণ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে 3। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা শর্টকাট আর কি। ওকে, সো আনসারটা কত হবে? আনসারটা হচ্ছে 3 গুণ। আর ওটা হচ্ছে বেসিক লেভেল, একবারে বেসিক ধরে আনসার দেখাইছি, আর এটা হচ্ছে গিয়ে শর্টকাটে আর কি। নেক্সট কোয়েশ্চেন,
দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পি একটা ভেক্টর দিছে, কিউ একটা ভেক্টর দিছে, বলছে ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব দিক যদি কখনো বলা হয় লম্ব দিকে একক ভেক্টর, তাহলে তার সূত্র কি? সূত্রটা হচ্ছে যে উপরে হবে তাদের ভেক্টর গুণফল আর নিচে হবে কি তাদের ভেক্টর গুণফলের মান। তাহলে তোমার প্রথম কাজ কি? ভেক্টর গুণফল নির্ণয় করা, তাই না? তো চলো আমরা আগে ভেক্টর গুণফলটা নির্ণয় করে ফেলি। পি ক্রস কিউ, তার মানে একটা আই দিবা, জে দিবা, কে দিবা, ঠিক আছে? তো আই 2 2 মাইনাস 1, তাহলে 2 2 মাইনাস 1, আর এখানে কত 6 3 মাইনাস 3, 6 3 মাইনাস 3, ঠিক আছে? আচ্ছা আই যখন দিবা সারি বন্ধ কলম বন্ধ কোনাকুনি গুণ করো, মাইনাস 6 তারপরে কোনাকুনি গুণ করা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 3, ঠিক আছে? এরপর মাইনাস জে দিবা, দেওয়ার পর 2 এর সাথে মাইনাস 3 গুণ করলে মাইনাস 6, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 6, তারপর প্লাস কে দিবা, প্লাস কে দিলে কত হয় 6, হ্যাঁ মাইনাস 12, 6 মাইনাস 12, তা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে দেখো তো, মাইনাস 3i, ওটা কাটাকাটি, মাইনাস 6k। এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণফল। নেক্সট যে কাজ করবো এখানে বসাই দিব যে মাইনাস 3i মাইনাস 6k। এরপর নিচে কি করবো, এটার মান নির্ণয় করবো। এটা মান তো খুবই সহজ, মান কত হবে বলো তো, রুট ওভার মাইনাস 3k স্কোয়ার করো 9, মাইনাস 6k স্কোয়ার করো 36, 36 আর 9 কত 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 হয় 45 হয়, রুট ওভার 45। এখন তুমি অপশন খুঁজো এখানে কোন অপশনের সাথে মিলে। উপরে খেয়াল করো মাইনাস 3 কিন্তু কমন যায়, মাইনাস 3 কমন নিলে i প্লাস 2k, আর নিচে থাকতেছে রুট ওভার 45। দেখো এটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, অপশন সি এর সাথে মিলে যাচ্ছে, মাইনাস 3 ইন্টু i প্লাস 2k ডিভাইডেড বাই রুট ওভার 45। সো দ্য আনসার ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। খেয়াল করো কে কার কত গুণ, গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তো গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, স্থিতিশক্তিকে আমরা ই পি দিয়ে প্রকাশ করি, এবং সেটা 3 গুণ বলার কারণে দেখো রটা গতিশক্তির 3 গুণ, গতিশক্তির 3 গুণ, যার সাথে লাস্টে র থাকে তার সাথে সংখ্যাটা হয়, তাহলে 3ep। এখন গতিশক্তির ফর্মুলাটা কি সরল দোলকের ক্ষেত্রে? গতিশক্তির ফর্মুলাটা কি সরল দোলকের ক্ষেত্রে? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিভব শক্তির ফর্মুলাটা কি হাফ কে এক্স স্কোয়ার। তো উভয় পাশ থেকে তুমি হাফ কে কেটে দাও, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 3x স্কোয়ার। তাহলে ওই পাশে মাইনাস এক্স স্কোয়ার নিয়ে যাও, তাহলে 4x স্কোয়ার। হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার। তাহলে এ সমান সমান কত দাঁড়াচ্ছে 2x দাঁড়াচ্ছে। হ্যাঁ এক্স এর মান স্যারে দিয়ে দিছে 2 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আনসারটা হবে 4 সেন্টিমিটার। তুমি একটু কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্টে ভাইরা জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, দ্রুত ফটাফট জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। আচ্ছা 8 সি, অনেক উত্তর দিছে 8 সি, কেন সি হবে কেন? সি না তো ভাইয়া, 8 উত্তর হবে গিয়ে ডি। আচ্ছা নুসরাত জাহান সি উত্তর দিছিল, আশা করি তুমি এখন তোমার ভুলটা বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রশ্নে কি বলা হয়েছে যে দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90 ডিগ্রি। দশা পার্থক্য কত? দশা পার্থক্য 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা π/2 বলতে পারি, ঠিক আছে? আচ্ছা তারপরে কি বলছে তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য কত? তো ফর্মুলা কি দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে? তাহলে পথ পার্থক্য সমান সমান কত হবে? তাহলে পথ পার্থক্য এক সমান সমান ল্যামডা সাথে ডেল্টাটা গুণ হবে, ঠিক আছে? তাহলে ল্যামডা ইন্টু ডেল্টা ডিভাইডেড বাই 2π। তাহলে ল্যামডাকে ল্যামডা মতো রেখে দিলাম, ওইটাই হচ্ছে আমাদের ডেল্টা বা দশা পার্থক্য। দশা পার্থক্যের মানটা কত π/2, π/2 আমরা বসিয়ে দিলাম, নিচে আবার 2π। ওকে π কাটা, এই 2টা নিচে চলে যাবে, সো λ/4। সো দা কারেক্ট আনসার ইজ λ/4। নেক্সট কোয়েশ্চেন, একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তাহলে তাপ গ্রাহকে প্রত্যাখ্যান তাপের পরিমাণ কত হবে? ফার্স্ট অফ অল আমাদের এখানে কিসের মান দিয়ে দিছে? T1 এর মান দিয়ে দিছে, আর এখানে কিসের মান দিছে? T2 এর মান দিয়ে দিছে। হ্যাঁ যে T1 সমান সমান আমরা জানি হচ্ছে 500, T1 হচ্ছে গিয়ে 500 আর T2 হচ্ছে গিয়ে 400। তাহলে এটা সমান সমান 1 - T2/T1।
তাহলে 400/500 এটা করে আমি 0.2 পাইছি। ওকে, আচ্ছা এবার ইটা সমান সমান হচ্ছে আবার 1 মাইনাস Q2/Q1। ওকে, এটাকে আমরা লিখতে পারি W/Q। আমি এটা মানে প্রথমবার ভুল করে ফেলছি আর কি, ঠিক আছে। তো ইটার মান তো আমাদের দিয়েই দিছে 0.2, ডাব্লিউ এর মান তো আমাদের দিয়েই দিছে, তাই না? ডাব্লিউ মানটা কত দিয়ে দিছে? 500 দিয়ে দিছে। আমি ফার্স্টে ভুল করছি আর কি, ফার্স্টে আমি ভুল অ্যাপ্রোচে চলে গেছিলাম, এখন আমি সঠিক অ্যাপ্রোচে তোমাদের করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো গিয়ে Q1 সমান সমান 500 ডিভাইডেড বাই 0.2। তো 0.2 মানে কি ভাইয়া? 2/100। তাহলে 500 100 গুণ করলে 5000, 5000 দুইটা ভাগ করলে 2500 হয়, ঠিক আছে। আমি 2500 বের করে ফেললাম। আচ্ছা, তো Q1 এর মান যদি 2500 হয় তাহলে Q2 মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। W সমান সমান Q1 মাইনাস Q2, ঠিক আছে। তাহলে W এর মানটা দিয়ে দিছে হচ্ছে গিয়ে 500, তাহলে 500 সমান সমান Q1 এর মান হচ্ছে 2500 মাইনাস Q2 এর মান, এটা আমরা বের করব। তাহলে Q2 সমান সমান 2500 মাইনাস 500 করলে কত হয়? 2500 মাইনাস 500। সো আমার আনসারটা থাকতেছে হচ্ছে গিয়ে 2000। ওকে, সো এবার অপশন খুঁজো, 2000 কিন্তু অপশনে আছে। ওকে, এখন অনেকে কমেন্ট করতেছে, হ্যাঁ বুঝতে পারছো। একদম বলছে আপনাদের ভার্সিটি প্রোগ্রাম শুরু করবেন না? হ্যাঁ ভাইয়া, শুরু তো আমরা অলরেডি তো লঞ্চ করে ফেলছি, আমাদের ভার্সিটি প্রোগ্রাম লঞ্চ হয়ে গেছে। এই যে 500 টাকা ডিসকাউন্টে হচ্ছে আমাদের হচ্ছে এখনো ভর্তি চলতেছে। 15 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস, 15 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে ভার্সিটি ফুল প্রোগ্রাম। যারা 15 তারিখের ভিতরে ভর্তি হবে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট, 3570 টাকা হচ্ছে পেমেন্ট। ওইখান থেকে 15 তারিখের মধ্যে ভর্তি হলে 500 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 3070 টাকা তোমরা ভর্তি হতে পারতেছো, ঠিক আছে। আশা করি তোমরা ভর্তি হয়ে যাবে দ্রুত। পূর্ণতা ব্যাচের পোলাপাইনটা তো অবশ্যই হওয়া উচিত। আচ্ছা দেখো, আর বাকিরা হচ্ছে তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখছো, যারা আমাদেরকে আগে থেকে ক্লাসগুলো জানো যে আসলে রাফি ভাই কিরকম ক্লাস নেয়, তারেক ভাই কিরকম ক্লাস নেয়, তারেক ম্যাথ ক্লাস নিবে, আমি ফিজিক্স ক্লাস নিব, হ্যাঁ। তারপরে হচ্ছে সাদাব ফুললি বায়োলজি ক্লাস নিবে, এবং তোমাদের হচ্ছে ইরফান বুয়েটের ও হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিবে, ঠিক আছে। আর তোমাদের সম্পদ ভাই আছে, ও হচ্ছে ইংরেজি বাংলা দুইটারই ক্লাস নিবে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসতেছি। একটি এক্সর লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেটগুলোর সমবায় গঠিত হতে পারে? দেখো ভাই, এক্সর ফর্মুলাটা কি? এক্সর যে এ এক্সর এক্সঅর বি, এটা ফর্মুলাটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন তুমি যদি এইটাকে গঠিত করতে যাও, তোমার কি কি লাগবে? প্রথম কথা হচ্ছে উপরে একটা নট গেট আছে, তাহলে ফার্স্ট অফ অল তোমার একটা নট গেট লাগবে। 2 নাম্বার তোমার কি লাগবে? দেখো এ বার বি, এ বারের সাথে বি কিন্তু গুণাকারে আছে, গুণাকারে থাকলে সেটাকে আমরা কি বলে থাকি? এন্ড গেট বলে থাকি। আর যোগ আকারে থাকলে অর গেট বলে থাকি। তাহলে এ বারের সাথে বি যখন আমরা গুণ করব তখন আমাদের কি লাগবে? একটা এন্ড গেট লাগবে। তাহলে একটা এন্ড গেট লাগবে। তারপরে মাঝখানে একটা যোগ আছে, হ্যাঁ। তুমি ধরো এ বার বি তৈরি করলা, এ বি বারও তৈরি করলাম, এই দুইটারে তুমি কি করবা? নিয়ে বসে থাকবা না, এই দুটাকে তোমাকে অর গেটের মাধ্যমে যোগ করতে হবে। তাহলে কি হবে? 3 নম্বরে হচ্ছে অর গেট। তাহলে তোমার কিন্তু 3টা গেটই প্রয়োজন হইতেছে। সো আনসার কি হবে? এন্ড গেট, অর গেট, নট গেট, 3টাই তোমার লাগবে। ওকে, তাহলে এন্ড গেট, অর গেট, নট গেট, 3টাই তোমার লাগতেছে। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি কোনো মাত্রাই নাই, কোনো মাত্রাই নাই, তার মানে উপরে নিচে সমজাতীয় রাশি থাকে। দেখো পীড়ন পি ইকুয়াল টু কত? এফ বাই এ, ওর তো মাত্রা আছে। ইয়ং এর গুণাঙ্ক মাত্রা আছে। বিকৃতির কোনো মাত্রা নেই, কেন? বিকৃতি কি? এল বাই এল, উপরে যেই রকম রাশি নিচেও সেই রকম রাশি। উপরে কি? দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে কি? দৈর্ঘ্য। সমজাতীয় রাশি না, এর জন্য এটা কিন্তু কোনো মাত্রা নাই। সো সঠিক উত্তরটা হবে বিকৃতি। নেক্সট কোশ্চেন। একটি বেলনাকৃতি তার যাদের প্রতিটির দৈর্ঘ্য হলো ডি, দৈর্ঘ্য ব্যাস হলো ডি, দৈর্ঘ্য হলো এল, একত্রে শ্রেণী সজ্জায় সংযুক্ত আছে, ঠিক আছে। কয়টা? 9টা যুক্ত আছে। সজ্জাটির রোধ যদি বড় হাতের এল দৈর্ঘ্যের বেলনাকৃতি তারের রোধের সমান হয় তবে তারটির ব্যাস কত? দেখছো, এটা কিন্তু প্যাচের একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা একটু প্যাচের, আর আগে আরেকটা অঙ্ক ছিল, আর 2টা অঙ্ক ছিল, 2টা প্যাচের। এটা বাদে বাকি সব কিন্তু ডিওতে কিন্তু মোটামুটি সহজ প্রশ্ন আসছে, ঠিক আছে। তো দেখো 9টি তার, তো 9টি তার কিভাবে রাখছে ভাইয়া? রাখছে হচ্ছে সিরিজে। দেখো শ্রেণী সজ্জায়, তোমরা জানো সিরিজে থাকলে খালি যোগ করে দিতে হয়। সিরিজে থাকলে কি করবা? খালি যোগ করবা। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আর এস সমান সমান R1 প্লাস R2 প্লাস এরকম করে R9 পর্যন্ত হবে। এখন সবার তো সমান রোধ, সবার কি ব্যাস হলো ডি, সবার দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে সবার রোধ যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? আর এস সমান সমান আর প্লাস এরকম 9 বার চলবে। তো 9 বার চলা মানে কি?
9 বার চলা মানে হচ্ছে RS সমান সমান 9R। ঠিক আছে, তার মানে আমাদের রোধটা 9 গুণ হয়ে গেল। এখন প্রশ্ন হলো রোধ যদি 9 গুণ হয় তাহলে ব্যাস কত গুণ হবে? প্রশ্ন ক্লিয়ার? রোধ যদি 9 গুণ হয় তাহলে ব্যাস কত গুণ হবে? রোধের সাথে ব্যাসের কি সম্পর্ক? তো চলো আমরা একটুখানি দেখি রোধের সাথে ব্যাসের কি সম্পর্ক। রোধের সাথে ব্যাসের কি সম্পর্ক এটা আমরা বুঝতে পারবো R ইকুয়াল টু রোয়েল বাই A। দেখো R ইকুয়াল টু রোয়েল বাই A। আবার A ইকুয়াল টু কত বলো তো? A ইকুয়াল টু হচ্ছে পাই R স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আবার R ইকুয়াল টু কত? R ইকুয়াল টু হচ্ছে D/2। তাহলে রো L, হ্যাঁ, R ইকুয়াল টু তুমি D/2 বসায় দাও, D/2 এর হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে হচ্ছে R সমান সমান রো L ডিভাইডেড বাই পাই D স্কয়ার। এই 2 স্কয়ার 2 চলে যাবে, 4 হয়ে যাবে। তাহলে আর এর সাথে ডি এর সম্পর্কটা কিরকম? বর্গের কি ব্যস্তানুপাতিক। খেয়াল করছো? আর প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। আচ্ছা, তো এটা আমরা আবার লিখি আর প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। তাহলে ডি স্কয়ার প্রপোর্শনাল টু 1/r বা ডি প্রপোর্শনাল টু 1/√r। তো আর কত গুণ করছো তুমি? 9 গুণ করছো না? তো আর যদি 9 গুণ হয় তাহলে তুমি এখানে 9 বসায় দাও, 1/√9। তাহলে কত আসছে? 1/3। সো আনসারটা হবে আসলে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস তাহলে 1/3 হবে। এখন 1/3 অপশন কোথায় আছে দেখো তো? এই যে d/3, এটাই তো 1/3, তাই না? d/3 মানেই তো 1/3। এটা কিন্তু খুব দারুণ একটা প্রবলেম ছিল, আমার কাছে প্রবলেমটা ভালো লাগছে। নেক্সট কোশ্চেন, একটি ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য হলো 100 মিটার। স্থির অবস্থার দৈর্ঘ্য 100 মিটার মানে কি? স্থির মানে কি? L0। এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। তো 80 মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ, এটা তার অরিজিনাল দৈর্ঘ্য না? খেয়াল করে দেখো এখানে কি বলছে? স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো 100 মিটার, আর ও যখন গেছে যাওয়ার পরে তার দৈর্ঘ্যটা হয়ে গেছে 80 মিটার। তাহলে ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা তো জানি L ইকুয়াল টু L0√1-v²/c²। তো আমরা তো জানি আমাদের টপিকের নাম কি? দৈর্ঘ্য সংকোচন। টপিকের নাম কি? দৈর্ঘ্য সংকোচন। টপিকের নাম হলো দৈর্ঘ্য সংকোচন। আচ্ছা, দৈর্ঘ্য যদি সংকোচন হয়, এখানে খেয়াল করে দেখো দৈর্ঘ্য সংকোচনের মিনিংটা কি? দৈর্ঘ্য সংকোচনের মিনিংটা হচ্ছে L এর মান অলওয়েজ L0 এর চেয়ে ছোট হয়। L এর মানটা কি হয়? অলওয়েজ L0 এর চেয়ে ছোট হয়। তাহলে এখান থেকে তোমার কি মনে হয় কার ডাটা কত, মানে কার মান কত হবে একটু বলো দেখি। এই যে 80 হবে ছোটটার মান, মানে কি L এর মান। তাহলে L এর জায়গায় তুমি বসায় দিবা 80, আর L0 হবে বড়টার মান। কিছু বুঝো না বুঝো, মান দেখলে বোঝা যায়। মান দেখেই বসা দিবা ডাইরেক্ট, যে বাম পাশেরটা হয় সবসময় ছোট মান L এর ক্ষেত্রে, ছোট দৈর্ঘ্য সংকোচন যেহেতু, এটা হবে ছোট মান, এটা হবে বড় মান। দ্যাটস ইট। আর L0টা হবে বড় মান কত? 100। এখন তোমার কাজ হচ্ছে ভাই এটা ডাটাগুলো বসিয়ে দেওয়া, সূত্রের মধ্যে বসিয়ে দাও। হ্যাঁ, এই যে L এর জায়গা বসায় দাও 80, আর L0 এর জায়গা বসায় দাও 100, √1-v²/c²। তাহলে √1-v²/c² সমান সমান কত? 80/100। 80/100 মানে কত বলো তো? 80/100 বি দিয়ে কাটাকাটি তুমি করতে পারো চাইলে, হ্যাঁ, 4/5 দিয়ে। এরপর উপাকে তোমাকে স্কোয়ার করে দিতে হবে এরকম। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে 0.8 লিখতে পারি, তাই না? 80/100 কে আমরা 0.8 লিখতে পারি। এবার উভয়কে স্কোয়ার করে দাও আগে। উভয়কে স্কোয়ার করে দিলে 1-v²/c² সমান সমান 0.8 কে স্কোয়ার করলে 0.64 হয়। তারপর v²/c² তাহলে কত দাঁড়াচ্ছে? এটাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, 1 - 0.64 বা 0.36 হয়। এরপরে v² সমান সমান কত দাঁড়াচ্ছে? 0.36 c² হয়। v সমান সমান তাহলে কত দাঁড়াবে? রুট করে দাও, √0.36 c²। c² রুট করলে কত হয়? c হয়। আর 0.36 কে রুট করলে কিন্তু 0.6 হয়। যেহেতু ক্যালকুলেটর নাই, এমনি করতে হবে, ডিউতে ক্যালকুলেটর অ্যালাউড না। সো আনসারটা কি দাঁড়াচ্ছে? 0.6c। এই যে আমি মাত্র প্রশ্ন দেখছি t = 2 সেকেন্ড দেওয়া, এটা আমি এই যে টাইপ করাইছি এখানে ভুল হয়েছে। ঠিক আছে, এই ভুলের কারণে হ্যাঁ আমাদের অঙ্কটা হয় নাই। এটা t = 2 সেকেন্ড হবে আর কি। বলছি যে t = 2 সেকেন্ড হলে তাহলে আমাদের লব্ধি বলটা কত হবে? আচ্ছা, এখন আশা করি আমরা হবে। এখন আমরা আবার শুরু করি। হ্যাঁ, দেখো t এর মান যদি 2 সেকেন্ড হয় আমরা আগের অ্যাপ্রোচই করব। এই যে 0.00022 এটার আসলে কোনো দাম নাই, কারণ এতগুলো শূন্যের পরে গিয়ে 2 থাকলে এটা কোনো দাম নাই, আবার এতগুলো শূন্যের পরে 5 থাকলে এটার কোনো দাম নাই। এটাকে আমরা একটু গুছায়া লিখবো। যদি গুছায়া লিখি তাহলে কত হয় বলো তো? x সমান সমান -13 প্লাস দশমিক পরে এতগুলো শূন্যের কোনো দাম নাই। হ্যাঁ, শূন্য যেহেতু দাম নাই আমরা কি করবো? 2t লিখবো, তারপরে প্লাস 4t² লিখবো, তারপরে -3t³ লিখবো। এখন দেখবো খুবই সহজ।
যে v যখন বের করব x কে ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবো, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত হয়, দেখো মাইনাস 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, 2t কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়, 4t স্কয়ার করলে কত 8t হয়, আর 3t কিউব করলে দেখো 3 ইনটু 3 3 3 9 t স্কয়ার হয়ে যায়। যদি আমরা a বের করতে যাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, 8t কে ডিফারেন্সিয়েট করলে 8 হয়, 9 দুগুণ 18t হয়। ঠিক আছে, তার মানে 8 মাইনাস 18t, এটা হচ্ছে a। এখন ভাইয়া t এর মান তো বসায় দিতে হবে, t এর মানটা কত হবে 2 সেকেন্ড হবে। তো t এর মান যদি আমরা 2 সেকেন্ড বসায় দিই তাহলে a t ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা বলতে বোঝাচ্ছে যে 2 সেকেন্ড সময় ত্বরণের মান। হ্যাঁ, তাহলে 8 মাইনাস 18 ইন্টু 2, তাহলে 8 মাইনাস 18 দুগুণ 36। ঠিক আছে, তাহলে কত থাকতেছে বলতো মাইনাস 28 থাকতেছে। তো মাইনাস 28 হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন ওই f বের করব, তো f ইকুয়াল টু m a, m এর মান হচ্ছে 0.5 আর এর মানটা হচ্ছে মাইনাস 28, তাহলে 28 এটা তুমি অর্ধেক করতেছো আর কি, মাইনাস 14, সো উত্তরটা হবে মাইনাস 14 নিউটন। এখন খুঁজো তো মাইনাস 14 নিউটন আছে কিনা, উত্তর হচ্ছে আছে। সো এখন কিন্তু আমাদের আনসারটা পুরোপুরি মিলে গেছে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এর মাধ্যমে আমাদের অবজেক্টিভ সলভ খতম। So we are going to start our written question. হ্যাঁ, তো রিটেন কোয়েশ্চেনের ফার্স্টে কি বলা হয়েছে যে ভেক্টর a সমান সমান আলফা i প্লাস 2j প্লাস বিটা k এবং ভেক্টর b সমান সমান i প্লাস j, ভেক্টর c সমান সমান j প্লাস k এর সাথে সমান কোণ উৎপন্ন করে এবং b ও c এর সাথে একই সমতলে অবস্থিত। প্রশ্ন হচ্ছে আলফা এবং বিটার মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এই ভেক্টরটা বি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে আমি নাম দিব থেটা এম। আবার এ ভেক্টরটা সি এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে আমি নাম দিব থেটা এস। ওনারা বইলেই দিছে এই অ্যাঙ্গেল দুইটা সমান, তাহলে কি লিখতে পারি, থিটা অফ এ বি সমান সমান থিটা অফ এসি। তো থিটা অফ এ বি মানে কি দেখো তো, এইটার সাথে এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো দুইটা ভেক্টর দেওয়া থাকলে অ্যাঙ্গেল বের করা খুবই সহজ, ডট গুণফল করে। তো আমরা জানি যে অ্যাঙ্গেল বের করার রুলস হলো উপরে হলো ডট গুণফল, নিচে হয় তাদের মান। ঠিক আছে, উপরে তুমি ডট গুণফল করো, এইটার সাথে এটা ডট গুণফল করো, তাহলে আলফার সাথে 1 গুণ হবে, তাহলে আলফা থাকবে 2j, তাহলে 2 এর সাথে 1 গুণ হবে, তো 2 1 কে কত 2 হবে। ঠিক আছে, বিটা কে এর সাথে যখন তুমি এটার গুণ করবা এখানে তো কোনো কে নাই, তাহলে 0 হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই এদের আলাদা আলাদা মান। তাইলে এই ভেক্টরটার তুমি মান নিচে লিখবা, তারপরে কি বি ভেক্টরটার মান নিচে লিখবা। ওকে, তাহলে কি হবে রুট ওভার এ ভেক্টর, বা আপাতত তুমি চাইলে শুধুমাত্র এ লিখে দিতে পারো, তারপরে তুমি কি করবা বি লিখে দিতে পারো। ওকে, সমান সমান কি হবে থেটা অফ এসি। থেটা অফ এসি মানে কি এর সাথে বা সি এর ডট গুণফল করবা। তো এর সাথে যদি তুমি সি এর করো, সি এর এখানে কোনো আই নাই, কিন্তু এখানে আই এর সাথে আলফা, তাহলে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এবার যে সাথে 2 যে সাথে 1, তাহলে 2 1 কে কত 2, এখানে কে এর সাথে বিটা আর এখানে 1, তাহলে বিটার সাথে 1 গুণ করলে কত হয়, শুধু প্লাস বিটা থাকতেছে। ওকে, এরকম ডিভাইডেড বাই কত হবে বলো তো, ডিভাইডেড বাই হবে এর মান আর সি এর মান। তো এর মান লিখবো আর হচ্ছে সি এর মান লিখবো। আমি ইচ্ছে করে মানটা বসাই নেই, কারণ কাটাকাটি যায়, এর সাথে এখানে এ আসলে কাটাকাটি যায়, এই কাটাকাটির কারণে অ্যাকচুয়ালি আমি মানটা বসাই নেই। তাহলে আমরা কি লিখতে পারি যে আলফা প্লাস 2 ডিভাইডেড বাই এখানে বি কত, বি এর মান যদি আমি নির্ণয় করি, খেয়াল করো বি এর মান কত, রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার বা √2, বি এর মানটা আমরা লিখতে পারি √2। এবার আসো সি এর মান, সি এর মান যখন নির্ণয় করব √2, তাই না, তাহলে 2 প্লাস বিটা ডিভাইডেড বাই √2, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে কি হয়, আলফা প্লাস 2 সমান সমান 2 প্লাস বিটা, তাহলে 2 কেটে দাও, তাহলে আলফা আর বিটা পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করে ফেললাম। নেক্সটের কাজ কি, নেক্সটের কাজ হচ্ছে বলে দিছে যে এবং বি ও সি এর সাথে একই সমতলে অবস্থিত। একই সমতলে থাকলে একটা সূত্র আছে, একই সমতলে থাকলে একটা সূত্র আছে। সূত্রটা কি, যে তিনটা ভেক্টরের সহগগুলার নির্ণায়ক ইকুয়াল টু 0, এটা সূত্র। তো প্রথম ভেক্টরটার সহগ কত, আলফা 2 আর বিটা। দ্বিতীয় ভেক্টর সহগ কত, 1 1, কোনো কে নাই এর জন্য 0। তৃতীয় ভেক্টর সহগ কত, আই নাই তার মানে 0, জে আছে তাহলে 1 হবে, কে আছে তার মানে 1 হবে। ঠিক আছে, তো এই মানটা হলো 0, এটা হচ্ছে একই সমতলে থাকার শর্ত। নেক্সট কি করবা, জাস্ট কোনাগুনি গুণটুন করে দাও, তাহলে আলফা ইন্টু কোনাগুনি গুণ করলে 1 মাইনাস 0, তারপরে মাইনাস অফ 2 ইন্টু 1 মাইনাস 0, তারপরে প্লাস বিটা ইন্টু 1 মাইনাস 0, 1 মাইনাস 0 সমান সমান কত 0 হবে।
বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলফা মাইনাস 2 প্লাস বিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখানে আলফা বিটার মান চাইছে, একটা মান বের করলে তো হয়, কারণ দুটো তো পরস্পর সমান। তুমি আলফার জায়গায় বিটা বসে দাও, তাহলে বিটা মাইনাস 2 প্লাস বিটা ইকুয়াল টু 0, বা 2 বিটা সমান সমান 2, অতএব বিটার মান 1। তো বিটার মান যদি 1 হয়, আলফার মানও 1 হবে। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ক্লিয়ার? ম্যাথটা আমি আরেকবার সামারি করি। ফার্স্টে হচ্ছে থেটা অফ এবি থেটা অফ এসি থেকে আমি প্রমাণ করলাম যে আলফা ইকুয়াল টু বিটা। তারপরে একই সমতলে অবস্থিত বলছে, মানে কি আলফা 2 বিটা 1 1 0 এবং 0 1 1 থেকে আমি এখন ক্রস গুণফল করছি, ঠিক আছে, বা নির্ণয়কের মান নির্ণয় করছি। খুবই সিম্পল, আলফাকে রাখছি কোনাগুনি গুণ করছি 1 - 0, -2 কে রাখছি 1 - 0, বিটাকে রাখছি 1 - 0। তাহলে আলফা -2 প্লাস বিটা ইকুয়াল টু 0। আলফার জায়গায় বিটা বসেছি কেন? কারণ আগে আমরা প্রমাণ করছি আলফা ইকুয়াল টু বিটা। তাহলে বিটা -2 প্লাস বিটা ইকুয়াল টু 0, বা বিটার মান 1, আলফার মান 1। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। নেক্সটে চলে যাচ্ছি যে একটি সরল দোলগতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো। দেখো ভাইয়া, এই ব্যবকলনীয় সমীকরণ এটা তোমাকে আগে থেকে মুখস্থ জানা লাগবে। ব্যবকলনীয় সমীকরণটা হচ্ছে, আগে আমি সলিউশন লিখি। ব্যবকলনীয় সলিউশনটা আসলে কি, সমীকরণটা কি, যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ। এটা লিখলে তুমি 1 মার্ক পেয়ে যাবা। তারপরে বলছে দেখাও যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই উক্ত সমীকরণের একটি সমাধান। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এখন জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এটা হলো একটা প্রশ্ন। তো আমরা হচ্ছে এক্স জানি, ওকে। তো তুমি এখন যে কাজটা করতে পারো সেটা হলো এক্স থেকে তুমি হচ্ছে 2 বার তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। এক্স কে 2 বার ডিফারেন্সিয়েট করলে দেখবে এই পার্টটুকু আইসা পড়ে আর কি। ঠিক আছে, এক্স কে তুমি একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা, ভি পাবা। আরেকবার ডিফারেন্সিয়েট করলে তুমি একবার ডিফারেন্সিয়েট করলে সেটাকে আমরা ডিএক্স ডিটি বলে থাকি। হ্যাঁ, আরেকবার ডিফারেন্সিয়েট করলে সেটাকে আমরা কি বলে থাকি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বলে থাকি। তখন কিন্তু এই পার্টটুকু আইসা পড়ে। তুমি কি বুঝতে পারছো যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে আমাদের। ক্লিয়ার? দেখো, তো আমরা আসলে কি নির্ণয় করতে চাচ্ছিলাম, আমি কিন্তু ওয়েটা অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি যে এক্সটাকে একবার ডিফারেন্সিয়েট করলে বের হবে ডিএক্স ডিটি, আরেকবার ডিফারেন্সিয়েট করলে বের হবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তো চলো একবার ডিফারেন্সিয়েট করে ফেলি। ডিএক্স ডিটি সমান সমান, এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কজ হয়। এখন কথা হইতেছে যে ভাইয়া আমরা তো ডিফারেন্সিয়েট করবো, ভালো কথা, এটাকে মনে মনে টি ধরে আসেন ডিফারেন্সিয়েট করছে, যে সাইন টি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কস টি হয়। এখন যাকে টি ধরছি সে তো টি না, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কত হয়, ডিডিটি অফ ওমেগা টি প্লাস ফাই। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো, শুধু ওমেগা হয় না। কারণ কি, ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে ওমেগা হয়, আর ফাই কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। ঠিক আছে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাচ্ছি, ওমেগা পাচ্ছি। আর ওমেগা পিছন লেখা যে কথা, আগে লেখলে আরো সুন্দর না। সো আমরা যে কাজটা করবো, ওমেগাটাকে সামনে লিখে দিই। ওকে, তো এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য আমি যে কাজটা করবো, এ ওমেগা সামনে লিখে দিই। নেক্সট হচ্ছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, তাহলে বের হয়ে যাবে। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় বলতো, এ ওমেগা তো আসেই, কস এই পুরো পার্টটুকু ডিফারেন্সিয়েশন করবো, এটাকে মনে মনে টি ধরবো, তাহলে কস টি ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন টি। এখন যাকে টি ধরছি সে তো টি না, তাই না? এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হয়, ওমেগাই তো বের হয়। হ্যাঁ, তাহলে এখানে একটা ওমেগা আমি আবার গুণ করে দিলাম, তো ওমেগার সাথে ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার হয়। ক্লিয়ার? তাহলে এরকম দাঁড়াচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পড়ছিলাম এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারকে এক পাশে রাখলাম, এ কে এটার সাথে গুণ করে দিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কিসের মান, এটা পুরোটি তো এক্স এর মান না, এখানে আমরা এক্স লিখে দিতে পারি। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারটা প্রুফ করে ফেলাম, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্রুফ করে ফেলাম। এখন এটা তো আমরা প্রুফ করবো, রাইট? ব্যবকলনীয় সমীকরণ, প্রশ্ন পড়া বলছে ব্যবকলনীয় সমীকরণটা লিখো, আর দেখাইতে বলছে যে এক্স হলো এটার একটা সমাধান। তাহলে আমরা এইটা প্রুফ করলেই তো প্রমাণ হয়ে যাবে এটা এটার একটা সমাধান। কেন? কারণ খুব সিম্পল, আমরা রিভার্স ওয়েতে আগাইতেছি। মানে কি, মানে হচ্ছে ধরো একটা সমীকরণ যে 2x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0, আর ধরো মাইনাস 6x প্লাস হচ্ছে গিয়ে তোমার ধরো 10y ইকুয়াল টু ধরো 5। তো এরকম ধরো সমীকরণ দেওয়া থাকে, আমরা কি করি, সমাধান করে বের করি x এর মান এত, y এর মান এত। এটা উল্টাটা, এটা হচ্ছে x দিয়েই দিছে, আমরা কি করব,
সমীকরণ বানাবো, সমীকরণটা প্রুফ করবো, ঠিক আছে। তো এক্স দিয়ে দিচ্ছে, আমরা এই সমীকরণটা প্রুফ করতেছি। তো প্রুফ তো হয়ে গেছে, দেখো লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইডে কি লেখা, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার তো বের করে দিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আবার কি প্লাস ওমেগা স্কোয়ার এক্স আছে, এই দুটাকে যোগ করলে 0 হয়ে যায়। সো এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেল। তারপরে একটা বাংলা লাইন লিখে দিতে হবে, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই কি হবে, প্লাস ফাই উক্ত সমীকরণের একটি সমাধান। এটা বাংলা লিখে দিতে হবে, উক্ত সমীকরণের একটি সমাধান। আশা করি ক্লিয়ার। নেক্সটে চলে যাচ্ছে হচ্ছে, এটা দুইবার হয়ে গেছে, তো সার্কিট আসছে নিচের বর্তনীতে, হ্যাঁ, ই ইকুয়াল টু 9 ভোল্ট, আর নট সমান সমান হচ্ছে 2 ওহম, আর 1 সমান সমান 6 ওহম, আর 2 সমান সমান 4 ওহম, আর 3 সমান সমান 8 ওহম হলে বর্তনীর বিদ্যুৎ প্রবাহটা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো ভাইয়া চিত্রটা আঁকা আছে, তো ই সমান সমান 9 ভোল্ট, তাহলে এখানে কি করবা 9 ভোল্ট লিখে দিবা, ঠিক আছে। তারপরে আর নটের মান হচ্ছে 2 ওহম, তো আর নট কোনটা, যে এটা 2 ওহম। তারপরে আর 1 এর মান 6 ওহম, আর 1 এর মান 6 ওহম, এটা 6 ওহম। তারপরে আর 2 এর মান হচ্ছে 4 ওহম, এই যে এটা হচ্ছে 4 ওহম। তারপরে আর 3 এর মান 8 ওহম, এটা হচ্ছে 8 ওহম। সারে কিসের মান চাই, সারে তিনটা কারেন্ট চাইছে, একটা হচ্ছে আই নট, একটা হচ্ছে i1, আর একটা হচ্ছে i2 3। তো প্রথম কথা হচ্ছে আমরা এটাকে আগে সলভ করব, সিরিজ প্যারালাল সলভ করব। তো দেখো এই দুইটা সিরিজে আছে, তাহলে R2 এর সাথে R3 কিভাবে সিরিজে আছে, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 4 আর 8 যোগ করলে 12 হয়, ঠিক আছে। 4 8 যোগ করলে আমরা 12 পাচ্ছি। সো যদি এই দুইটাকে সিরিজ করি, এই দুইটাকে যদি আমরা সিরিজ করি তাহলে আমরা পেয়ে যাব হলো 12 ওহম। ওকে, এরপরে যে 12 ওহম বের হয়েছে আর এখানে 6 ওহম ছিল, এই দুইটা পরস্পর প্যারালাল হবে। তাহলে লিখে ফেলি আরপি, প্যারালালের ফর্মুলা কি ছিল, উপরে গুণফল নিচে যোগফল। তাহলে 6 এর সাথে 12, উপরে গুণফল হবে নিচে যোগফল হবে, তাই না। 6 12 72, আর এখানে কত 18, তো 72 18 নাম 10 হবে, 18 18 18 2 36, 3 18 54, 4 18 72, সেটা 4 হবে, 4 ওহম। তাহলে সার্কিটটা কি দাঁড়াচ্ছে, সার্কিটটা দাঁড়াচ্ছে হলো এরকম, এটা 9 ভোল্ট, এখানে একটা রোধ, এই পুরোটা তো আমি সলভ করে ফেলছি, সলভ করে আমি পেয়ে গেছি 4 ওহম, ঠিক আছে। এই যে 4 ওহম, আর ওইখানে ছিল আমার 2 ওহম, ঠিক আছে। তো এখানে আমাদের কারেন্ট যাচ্ছে আই নট, তো এই আই নট কেমনে বের করবো, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই টোটাল আর, হ্যাঁ, আর ইকুইভ্যালেন্ট টোটাল আর। তো ই এর মান তো দিয়ে দিছে 9 ভোল্ট, আর আর এর মান কত দেখো তো, এই যে 2 আর এই যে 4, 2 আর 4 যোগ করলে কত হয় 6, ঠিক আছে। তাহলে আই নট সমান সমান 9/6, তো 9/6 কে আমরা 3/2 বলতে পারি, বা 1.5 অ্যাম্পিয়ার বলতে পারি। সো একটা আনসার বের হয়ে গেল, আই নট এর মান 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন এই কারেন্টটা কি হইতেছে, দুইটা ভাগে ভাগ হইতেছে, একটা ভাগ 6 ওহম আর একটা ভাগ 12 ওহম। তো দুই ভাগে যেহেতু ভাগ হইতেছে, আমরা দুই ভাগে ভাগ করে এখন চিত্র আঁকবো, ঠিক আছে, দুই ভাগে ভাগ করে চিত্র আঁকবো। তো একটা ভাগে যাবে হলো 6 ওহম, আর একটা ভাগে যাবে হলো 12 ওহম, ঠিক আছে। কতটুকু কারেন্ট, 1.5 অ্যাম্পিয়ার, তাহলে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই এদিক দিয়ে যাবে, দুই ভাগে ভাগ হবে। এখন আমরা কি করবো, কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কি অ্যাপ্লাই করব, কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল। কারেন্ট ডিভাইডার ল যদি আমরা অ্যাপ্লাই করি, খেয়াল করো 6 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটার নাম কি I1, I1 সমান সমান রুলস হচ্ছে যার মধ্য দিয়ে কারেন্ট বের করব উপর হবে তার বিপরীত রোধ, উপর হবে তার বিপরীত রোধ। তো আমরা বের করব I1 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তার বিপরীত রোধ কত 12 না, তাহলে উপরে হবে গিয়া 12, আর নিচে হবে দুইটার যোগফল। তো 6 আর 12 যোগ করে দাও, 6 আর 12 যোগ করে দেবো, ইনটু হবে টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা কত 9, ঠিক আছে। টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ না সরি, টোটাল কারেন্ট ইনটু কি হবে টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্টের মান কত 1.5, তাহলে উপরে দাঁড়াচ্ছে হলো তোমার 12, নিচে দাঁড়াচ্ছে কত 18, আর এখানে 1.5 মানে কত 3/2, তাহলে 3 আর 18 কাটাকাটি করলে 6 হয়, 12 আর 2 কাটাকাটি করলে কত হয় 6 হয়, তাহলে 6 6 বাদ গেলে 1 অ্যাম্পিয়ার হয়। তাহলে I1 যদি 1 অ্যাম্পিয়ার হয়, খেয়াল করো I1 সমান সমান 1 অ্যাম্পিয়ার, আর I নট সমান সমান কত 1.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে চলে গেছে গা, এখানে আসতেছিল 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট, তার আরো 0.5 অ্যাম্পিয়ার বাকি রয়ে গেল না। 1.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে আসতেছে, 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে চলে গেছে, আরো বাকি হলো 0.5, সেটা এদিক দিয়েই যাবে।
তাহলে I23 এর মান, তাহলে I23 এর মান কেমনে বের করবা? I0 মাইনাস I1 বা 1.5 মাইনাস 1, তাহলে 0.5 অ্যাম্পিয়ার। সো এরই মাধ্যমে আমাদের এই ম্যাথটাও শেষ। এরপরে সর্বশেষ ম্যাথে আমরা এখন চলে আসছি। এম ভরের একটি মিটার স্কেলের ভি সমদ্রুতিতে এর দৈর্ঘ্য বরাবর চলমান। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার এবং আপেক্ষিক ভরবেগ হলো 8 জুল পার সি, 8 জুল পার সি। প্রশ্ন হলো মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি কত? তো আপেক্ষিক শক্তি মানে কি? আপেক্ষিক শক্তি বলতে কি বোঝায় ভাইয়া? আপেক্ষিক শক্তি মানে হচ্ছে ইকুয়াল টু যে এম সি স্কয়ার আছে না, এম প্রাইম হবে, কারণ আপেক্ষিক বললেই এম প্রাইম। ঠিক আছে, আপেক্ষিক শক্তি মানে হচ্ছে এম প্রাইম সি। এখন এম প্রাইমের মান তো আমি জানি না, তো কেমনে বের করবো? ফর্মুলা আছে, এম ইকুয়াল টু, যে আমরা পড়তাম না, এম ইকুয়াল টু এম নট, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এভাবে আমরা পড়ছিলাম না? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, একটা মিটার স্কেল, মিটার স্কেল মানে কত? 100 সেন্টিমিটার। ওকে, আবার এখানে কি বলা হয়েছে? আপেক্ষিক দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার। তাহলে তোমাদের রুল শিখেছিলাম না যে এল হলো ছোটটা আর এল নট হলো বড়টা, একটা রুল শিখেছি না? তাহলে এইটা হবে গিয়ে আমাদের এল নট আর এইটা হবে গিয়ে এল। ঠিক আছে, তাহলে দাগ টেনে লিখি যে এল নট সমান সমান 100 সেন্টিমিটার, এল সমান সমান 60 সেন্টিমিটার। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, বা 100 তো হবে ওই পাশে, তাহলে 60 সমান সমান 100 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তারপরে এটাকে এই পাশে নিয়ে আসো, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সমান কত হবে? 60 বাই 100। তো 60 বাই 100 কে আমরা 0.6 বলতে পারি, 0.6, বা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই মানটা কত আসবে? 0.36, বা ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই মানটা কত? 1 মাইনাস 0.36, এটাকে আমরা 0.64 বলতে পারি, 0.64। আচ্ছা, তাহলে ভি সমান কত দাঁড়াচ্ছে? রুট করে দাও, তো রুট করে দিলে 0.8 হয়, আর সি স্কয়ার ওই পাশে যখন চলে যাবে রুট করার ফলে সি আসবে। সো ভি এর মানটা আসলো 0.8 সি। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট হলো দেখো, ভরবেগটা দিয়ে দিছে 8 জুল পার সি। ভরবেগটা কত? 8 জুল পার সি। তাহলে আমরা ভরবেগটা লিখবো আগে। হ্যাঁ, ভরবেগ মানে কি? পি। হ্যাঁ, পি ইকুয়াল টু এমভি আছে না, সেটার কথা আমি বলতেছি। তাহলে পি এর জায়গায় বসা দাও 8 জুল পার সি, মানে উপরে হবে 8, নিচে হবে সি, পার সি, নিচে হবে সি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো এম, এ এমটা হবে প্রাইম, প্রাইম আকারে, আর ভি কিন্তু আমরা জানি অলরেডি 0.8 সি। তাহলে এম প্রাইম সমান সমান কত দাঁড়াচ্ছে? উপরে 8 আর নিচে দাঁড়াচ্ছে হলো 0.8 সিটা ওই পাশে নিয়ে যাও, নিচে নিয়ে যাও, তাহলে সি এখানে একটা, এখানে একটা, দুইটা সি বা সি স্কোয়ার, আমরা লিখতে পারি 0.8 সি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটাকে এইভাবে বলতে পারি 8 আর 0.8 যদি আমরা কাটাকাটি করি, তোমরা জানো কত হবে বলো তো? 10 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এম প্রাইম সমান সমান 10 ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, আমি এটাকে প্রাইম, এম প্রাইম কেন নাম দিছি? ওই যে আপেক্ষিক হওয়ার কারণে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি করতেছি? আমরা বের করতেছি ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই যে এখান থেকে যদি আমরা বের করি ইকুয়াল টু এম, তারপর হচ্ছে সি স্কোয়ার। হ্যাঁ, তো 10 ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা কত দাঁড়াচ্ছে? সি স্কোয়ার, এটা কাটাকাটি করলে আমাদের কত থাকতেছে? 10 থাকতেছে। সো আনসারটা হবে অ্যাকচুয়ালি 10। ওকে, ঠিক আছে। সো আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ।